আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সকলকে আজকের ক্লাসে স্বাগত। যারা যারা ক্লাসে আসেন একটু কাইন্ডলি আমাকে জানাবেন ক্লিয়ারলি বোর্ডটা দেখা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাক ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আজকের ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা হ্যাঁ শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমে বলে রাখি আজকের ক্লাসে আমরা কি পড়বো সেই জিনিসটা জানা রাখা উচিত, কারণ আপনাদের যেহেতু আপনারা এইচএসসি 24 যারা আছেন অথবা এইচএসসি 23 যারা ছিলেন তারা হয়তো আজকের ক্লাসে জয়েন আছেন। আজকের ক্লাসে আমরা কি পড়বো আমাদের এই বিষয়টা জানা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনের পুরো কোয়েশ্চেনটা সলভ করবো এবং 23-24 সেশনের পুরো কোয়েশ্চেনটা সলভ করবো। সো যাদের মনে হয় যে আসলে আজকের ক্লাসটা গুরুত্বপূর্ণ, আশা করছি সকলে শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাটেন্ড করবেন। আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন আসে এবং আমাদের কিভাবে উইদাউট ক্যালকুলেটর আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি, কারণ আমরা যেহেতু একটা অ্যাডমিশন ওয়্যার অথবা আমরা একটা মিশন নিয়ে কাজ করছি, অ্যাডমিশন নিয়ে কাজ করছি। সো আমাদের সকলের উচিত আমাদের এই যে মিশন, এই মিশনটার আমাদের কেমন স্ট্র্যাটেজি হতে হবে, আমাদের কী কী ওভারকাম করতে হবে, কী কী আমাদের সব কিছু আমাদের জানতে হবে, আর আমাদের কোয়েশ্চেনগুলো কেমন হবে আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা যারা ক্লাসে আছি একটু কাইন্ডলি সকলের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, সকলে আপনাদের যারা ফ্রেন্ড আছে যারা এইচএসসি 24 ছিল, যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে ইচ্ছুক বা ইন্টারেস্টেড অথবা যারা এখনও কনফিউজড আছে তাদেরকে ক্লাসগুলো শেয়ার করে সো দ্যাট তারাও ক্লাসে অ্যাটেন্ড করতে পারে। ওকে, সো আমাদের আজকের যে টপিক সেটা আমি অলরেডি বলে ফেলেছি, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 সেশনে অ্যাকাউন্টিংয়ের প্রশ্নটা এক্স্যাক্টলি ইনশাল্লাহ আজকে আমরা সলভ করব। ওকে, আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসে যাই। প্রথমে আমাদের জন্য অপেক্ষা করছে আমরা দেখতে পাচ্ছি সেটা এই যে এই জিনিসগুলো আমরা একদম ভালো করে একটা প্রশ্ন কেন উত্তর হয়েছে, একটা প্রশ্নের উত্তর কেন এটা হয়নি, প্রত্যেকটা জিনিস ফার্স্ট টু লাস্ট ইনশাল্লাহ ডিসকাস করব। প্রথম কোয়েশ্চেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অবিরাম মজুত পণ্য পদ্ধতি ব্যবহৃত হয়। আমি আবারও বলছি এই কোয়েশ্চেনটা মেইনলি 2022 এবং 23 সেশনের যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং এক্সাম ছিল ওই এক্সামের কোয়েশ্চেন। সো এই জন্য পাশে কোনো প্রকার নাই, অর্থাৎ এটা কিন্তু 2022-23 একটু সবাই মাথায় রাখবেন, অলরেডি মনে লেখা আছে 2000। আচ্ছা, এখানে সেকেন্ড কি কোয়েশ্চেন করতেছে। আচ্ছা, সবাই কি ফার্স্ট টাইমার নাকি সেকেন্ড টাইমারও আছেন? আচ্ছা, এটা আপনাদের ডিসকাসের বিষয়। আমাকে একটু জানান তো কারা কারা ফার্স্ট টাইমার এবং কারা কারা সেকেন্ড টাইমার। আমরা প্রত্যেকে ক্লাসে মনোযোগ দিব এবং আমাদের ক্লাসটা আমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করবো সো দ্যাট প্রত্যেকের জন্য ক্লাসটা করতে পারে, আমাদের কোয়েশ্চেনগুলো কীরকম হতে পারে আমরা দেখব। ওকে, আমরা একটু দেখি, সবাই একটু দেখি। আমরা প্রথম অবিরাম মজুত পণ্য পদ্ধতি ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী কোম্পানি খতিয়ানের নিচের কোন হিসাব থাকবে না। এখন আমাদেরকে স্যার বুঝতে হবে অবিরাম মজুত পদ্ম, অবিরাম কথাটার মানেটা কি। মজুত মনে রাখবেন, হিসাব বিজ্ঞানের মজুত পণ্য কাউন্ট করার বা হিসাবভুক্ত করার দুইটা পদ্ধতি। হ্যাঁ, একটা কি, একটা অবিরাম মজুত পদ্ধতি। আমি একটু করে একটু প্যান্টটা নিই। আচ্ছা, কালারটা চেঞ্জ করতে হবে। ওকে, দেখেন ওকে, একটা অবিরাম মজুত পদ্ধতি আর একটা অবিরাম, একটা কালান্তিক পদ্ধতি। আমাদেরকে আগে বুঝতে হবে স্যার, খেয়াল করেন ভালো করে, একদম ভালো করে। এই যে মজুত পণ্যের হিসাব একটু সবাই খেয়াল করেন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। দেখেন এই যে মজুত পণ্যের হিসাব আমরা একদম প্রত্যেকটা টপিক একদম ভালো করে বুঝবো কেন প্রশ্নটা হয়েছে কেন হয়নি। দেখেন এই যে মজুত পণ্য হিসাব সংরক্ষণ পদ্ধতি, এটা অলরেডি স্যার আপনাদেরকে পড়াইছে অথবা সামনে পড়বেন ইনশাল্লাহ, আমরা ছোট থেকে পড়ে আসতেছেন। এই যে অবিরাম মজুত পদ্ধতি, এটা দুই ধরনের স্যার। একটা কালান্তিক পদ্ধতি, একটা কি, একটা কালান্তিক পদ্ধতি, একটা এই আমাকে একটু এটা দেন তো ভাইয়া, এটা ডিস্টার্ব করতেছে বেশি। দেখেন হ্যাঁ, আচ্ছা এটা হ্যাঁ হ্যাঁ ভালো ভালো আইডিয়া, এখান থেকে নেওয়া যাবে। শুধু এটা সরি একটু
ওকে, হ্যাঁ পাইছি পাইছি পাইছি। ওকে, সো আমরা একটু যদি দেখি, একটু ভুল হয়েছে, একটু অবিরাম মজুদ পদ্ধতি, এই জিনিসটা হচ্ছে আমাদের যে মজুদ পণ্য থাকে, যেমন সমাপনী মজুদ পণ্য যেটা থাকে, এটা হচ্ছে হিসাব করার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। কি বলেন তো স্যার? একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, একটা হচ্ছে কি কালান্তিক পদ্ধতি, একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি, আর একটা হচ্ছে কি অবিরত বা নিত্য পদ্ধতি। অবিরত বা হচ্ছে নিত্য পদ্ধতি, নিত্য নিত্য পদ্ধতি। একটু সময় ভালো করে খেয়াল করেন, আমরা যদি অপশনটা যদি দেখি, আমাদের এখানের মধ্যে কোয়েশ্চেনটা আগে আমাদেরকে বুঝতে হবে। দেখেন আসতেছে না যে ইটস নট ওয়ার্কিং। হ্যাঁ, ইটস নট, কাজ করতেছে না তো এটা। ওয়েট ওয়েট ওয়েট, একটু দাঁড়ান। আচ্ছা নো, আচ্ছা কাজ করতেছে, ওয়েট ওয়েট, এখন কাজ করতেছে নাকি দেখেন তো দ্রুত। ওকে, তাহলে আমি ওটাও ইউজ করা যাবে না। ওকে সরি, একটু ভুল হয়েছে, খেয়াল করেন স্যার। আমার কোয়েশ্চেনটা আবার পড়ি। অবিরত মজুদ পদ্ধতি, অবিরাম মজুদ পদ্ধতিতে ব্যবহৃত হয় এমন একটি পণ্যদ্রব্য, এমন একটি কি পণ্যদ্রব্য, এমন একটি পণ্যদ্রব্য বিক্রয়কারী খতিয়ানে নিচের কোন হিসাব থাকবে না। স্যার দেখেন, যখন হিসাব থাকবে না বলবে, এই যে থাকবে না, তখন চিন্তা করতে হবে, আমাকে একটু ভালো করে বুঝতে হবে। যখন বলবে কি থাকবে না, তখন এখন আমাদের মাথায় রাখতে হবে মজুদ পণ্য হিসাব সংরক্ষণ করার দুইটা পদ্ধতি। একটা হচ্ছে নিত্য বা অবিরত পদ্ধতি বা অবিরাম পদ্ধতি, আর হচ্ছে কালান্তিক পদ্ধতি। মনে রাখবেন, আমরা অ্যাজ ইউজুয়াল আমরা এতদিন ধরে যা পড়ে আসছি, অথবা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে কালান্তিক পদ্ধতি। আর কালান্তিক পদ্ধতিতে ক্রয়ের নামে একটা হিসাব রাখা হয়, ক্রয় ফেরত হলে ক্রয় ফেরত হিসাব রাখা হয়, ক্রয় বার্তা হলে ক্রয় বার্তার হিসাব রাখা হয়, আর ক্রয় পরিবহন হলে ক্রয় পরিবহন রাখা হয়। অর্থাৎ ক্রয়ের জন্য যতগুলো হিসাব সংগঠিত হয়, প্রত্যেকটার নামে আলাদা আলাদা করে কি রাখা হয়, হিসাব রাখা হয়। কিন্তু অবিরাম পদ্ধতি বা হচ্ছে অবিরত পদ্ধতি বা হচ্ছে এই যে নিত্য পদ্ধতি, এই পদ্ধতিতে মজুদ পণ্য হিসাব সংরক্ষণ দুইটা পদ্ধতি, এই দুইটা পদ্ধতি কালান্তিক পদ্ধতিতে সবগুলোর নামে হিসাব রাখা হয়। কিন্তু অবিরাম পদ্ধতি বা হচ্ছে কালান্তিক, অবিরাম পদ্ধতি বা হচ্ছে নিত্য পদ্ধতিতে হচ্ছে আমাদের কোন ক্রয় পরিবহন, ক্রয় বার্তা, তারপর হচ্ছে ক্রয়, এগুলোর জন্য কোনো প্রকার হিসাব রাখা হয় না। এগুলোর জন্য একটাই হিসাব রাখা হয়, সেটা হচ্ছে মজুদ পণ্য হিসাব। ক্লিয়ার? তাহলে দেখেন তো আমাদের এখানে হিসাবটা কোনটা, অবিরাম মজুদ পদ্ধতি, তাই না? এখানের মধ্যে উত্তরকালে কোনটা, এক নম্বর উত্তর কোনটা যারা একটু দ্রুত বলেন তো স্যার, দ্রুত। এটা কি অ্যাকাউন্টিং এর ক্লাস? জি স্যার, জি স্যার, অ্যাকাউন্টিং ক্লাস। ওকে, তারপর হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি ফার্স্ট টাইমের? আচ্ছা 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 আচ্ছা, আমরা একটু এক নম্বর উত্তর কি হবে স্যার, একটু দ্রুত বলুন তো, এক নম্বর উত্তর কি হবে, দ্রুত একটু বলুন তো কাইন্ডলি। ওকে, একটু আমরা সবাই দ্রুত বলি এক নম্বর উত্তর কি হতে পারে। এখানে যে কি সমাপনী মজুদ পণ্য মাল হবে, ক্রয় ফেরত হবে, বিক্রয় ফেরত হবে, বিক্রিত পণ্যের ব্যয় হবে। কোনটা থাকবে না, খুব ইম্পর্টেন্ট, থাকবে না বলছে স্যার, থাকবে না। অর্থাৎ আমরা খতিয়ানে যখন হিসাবভুক্ত করব, তখন কোনটা করবো, এটা একটু টাফ, এটা আমরা অনেকে পারি না। মনে রাখবেন, কালান্তিক পদ্ধতিতে প্রত্যেকটার নামে আলাদা আলাদা করে হিসাব রাখা হয়। ক্রয় হইলে ক্রয়ের হিসাব রাখা হয়, ক্রয় পরিবহন হলে ক্রয় পরিবহন হিসাব রাখা হয়, ক্রয় বার্তা হলে ক্রয় বার্তা। কিন্তু আমাদের অবিরত বা অবিরাম পদ্ধতিতে সবকিছুর জন্য একটাই হিসাব, সবকিছুর জন্য কয়টা হিসাব, একটাই হিসাব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মজুদ মাল বা হচ্ছে মজুদ সব মজুদ পণ্য হিসাব। এখন দেখ এখানে বলছে কি বলছে, থাকবে না, তাহলে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান থাকবে না কোনটা বলুন তো একটু দ্রুত, আমরা যদি জানি একটু কাইন্ডলি বলি দ্রুত। সেটা হচ্ছে ক্রয় ফেরত, সেটা হচ্ছে কি ক্রয় ফেরত। কারণ দেখেন এখানের মধ্যে সমাপনী মজুদ পণ্য এটাও থাকবে, বিক্রয় ফেরত এটাও থাকতে পারে, বিক্রিত পণ্যের ব্যয় এটাও থাকতে পারে। অর্থাৎ আমার নিত্য বা অবিরাম পদ্ধতিতে আমার হচ্ছে এগুলো সবগুলোই থাকবে, শুধুমাত্র কোনটা থাকবে না, ক্রয় ফেরত থাকবে না। কারণ এই যে নিত্য বা অবিরত বা অবিরাম পদ্ধতিতে ক্রয় নামক, ক্রয়ের সাথে সম্পর্কিত, সিম্পল একদম সাফ কথা, ক্রয় সম্পর্কিত কোনো তথ্য ক্রয় থাকলে সেটা এখানে থাকবে না। এখানে যা শুধুমাত্র কি আসবে, সমাপনী মজুদ পণ্য আসবে। ক্লিয়ার? এরপরে দেখেন, এরপরে কি আছে, নাম্বার 2,
নাম্বার 2 তে আমরা দেখতে এটা একটু দেখি সবাই, এগুলো একটু কঠিন, হ্যাঁ এগুলো দেখে আমরা মনে হচ্ছে একটু ঘাবড়ায় যাওয়ার কোনো ইস্যু না। এটা আমরা আগে দেখি কোয়েশ্চেনটা কিভাবে সলভ করতে হয়। খেয়াল করেন এখানে আমরা এরকম ম্যাথ দেখলে আমরা ঘাবড়াবো না ফার্স্ট অফ অল। দেন হচ্ছে এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় তথ্য আছে, অপ্রয়োজনীয় তথ্য। এই অপ্রয়োজনীয় তথ্যগুলো আমাদের কি করতে হবে, আমাদেরকে বাদ দিতে হবে। অপ্রয়োজনীয় তথ্যগুলো আমাদের বাদ দিতে হবে, মাস্ট। অপ্রয়োজনীয় তথ্যগুলো কি বাদ দিতে হবে। নাম্বার 1 প্রথমে কি বলছে স্যার দেখেন একটু সবাই খেয়াল করুন ভালো করে। রাসনা কোম্পানি 10% হারে 1 লক্ষ টাকা, কয় লক্ষ টাকা, 1 লক্ষ টাকার ঋণপত্র, তা বলছে দেখেন 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার যুক্ত শেয়ার এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার। খেয়াল করেন স্যার সাধারণ শেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কি সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির নিট মুনাফা কত টাকা আছে বলুন তো, 1,59,000 টাকা। কত, 1,59,000 টাকা হচ্ছে নিট মুনাফা। তবে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার প্রতি সর্বোচ্চ লাভ কত টাকা হবে। দেখেন আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে এই ম্যাথগুলোর ক্ষেত্রে, অর্থাৎ লভ্যাংশ কত টাকা পাবে এক শেয়ার। এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমাদের একটা মাথায় রাখতে, সেটা হচ্ছে দেখেন প্রথমত ঋণপত্র যারা আছে তাদের দাবি পরিশোধ করা। একটু খেয়াল করেন, এটা হচ্ছে ম্যানেজমেন্টে আসতে পারে। কোম্পানির মধ্যে সর্বপ্রথম এই যা ম্যানেজমেন্টে আমরা জানি প্রথমে ঋণপত্রের হচ্ছে দাবি পরিশোধ করতে, ঋণপত্রকে কি দিতে হয়, সুদ দিতে হয়। এরপরে স্যার কি আসে দেখেন, এরপরে হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে নির্দিষ্ট হারে লভ্যাংশ দিতে হয়, সবাই বুঝতে পারছেন। এরপরে দিতে হয় সাধারণ শেয়ার হোল্ডারদের, কাদেরকে, সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, বুঝে গেছে, সাধারণ শেয়ার। ওকে আচ্ছা ওকে, তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে কি স্যার, খেয়াল করেন এই ধরনের এটা কিন্তু এই টাইপসের ম্যাথ একটু স্টার্ট দেন সবাই কাইন্ডলি। এই ম্যাথগুলো গত 2-3 বছর ধরে একটা না একটা ম্যাথ মাস্ট থাকতেছে। আপনাকে আগে জাস্ট মাথায় রাখতে হবে কি, একটা কোম্পানির ক্ষেত্রে আগে দাবি পরিশোধ করা হচ্ছে ঋণপত্রের, এরপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের, এরপর সাধারণ শেয়ার হোল্ডারদের। ক্লিয়ার? এখন আমাকে কোয়েশ্চেন কি করছে, আমরা কোয়েশ্চেনটা আগে পড়ে ফেলবো। কোয়েশ্চেন করছে হচ্ছে শেয়ার প্রতি অর্থাৎ একজন শেয়ার হোল্ডার কত টাকা করে, একজন শেয়ার হোল্ডার কত টাকা করে হচ্ছে আমাদের লভ্যাংশ পাবে। এখন আমাদের মাথায় রাখতে হবে একটা জিনিস, দেখেন স্যার এই যে ঋণপত্র শেয়ার হোল্ডার যারা আছে তারা সবসময় কি, তারা কি পায়, তারা হচ্ছে সুদ পায়। আর সুদ এক প্রকার ব্যয়। আর মনে রাখবেন ব্যয়টা অলরেডি দেওয়া হয়ে গেছে, একটু খেয়াল করেন ব্যয়টা অলরেডি কি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তার মানে এই যে নিট মুনাফা, নিট মুনাফা যেটা আছে 1,59,000 টাকা, তার মানে এই নিট মুনাফার আগে হচ্ছে আমার আয় থেকে ঋণপত্রের ব্যয় চলে গেছে। তার মানে হচ্ছে দ্যাট মিনস আমার ঋণ এখানের মধ্যে ঋণপত্রের টাকা মাইনাস যাবে না, তাহলে দিতে হবে কি, দেখেন আমরা জানি ঋণের সুদ হচ্ছে এক প্রকার ব্যয়, আমরা হচ্ছে আয় থেকে ব্যয়গুলো বাদ দিতে কি পাই, নিট মুনাফা। তার মানে কি ঋণপত্রের সুদ দেওয়া হয়ে গেছে, তার মানে আমাকে এখানের মধ্যে ঋণপত্র যারা হোল্ডার, বন্ড হোল্ডার, তাদেরকে কোনো প্রকার কিছু দিতে হবে না। তাহলে দিতে হবে কাদেরকে, দিতে হবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার এবং সাধারণ শেয়ার হোল্ডার। আমরা বের করতে চাচ্ছি কোনটা, বের করতে চাচ্ছি হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। তাহলে আমাকে কি করতে হবে এখন, তাইলে এই যে নিট মুনাফা 1,59,000 টাকা, এখানের মধ্যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের কি আছে, দাবি আছে। সবাই কি বুঝতে পারছেন, একটু বলেন তো কাইন্ডলি, সবাই বুঝতে পারছেন কিনা। অর্থাৎ নিট মুনাফা যাদের আছে এই যে 1,59,000, এখানের মধ্যে শুধু কার দাবি আছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা কোথায় ইনক্লুড আছে, এই যে এখানের মধ্যে ইনক্লুড আছে। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমাকে জাস্ট একটা জিনিস করতে হবে, সেটা কি, এখানে 1,59,000 টাকা, এখান থেকে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা মাইনাস করতে হবে। হলো আমরা এটা কেমনে বের করবো, একদম সিম্পল স্যার। দেখেন 12%, এই যে 12% হারে 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার যুক্ত আছে। তাহলে আমরা কি করবো, জাস্ট এই 12%, আমরা জানি শেয়ারের ক্ষেত্রে আমাদের যে লভ্যাংশটা কিভাবে বের করতে হয়, লভ্যাংশটা অলওয়েজ শেয়ার যে মূলধন, ওই মূলধনের উপর শেয়ার লভ্যাংশ মনে রাখবেন। শেয়ারের ক্ষেত্রে সেটা অগ্রাধিকার শেয়ার হোক বা সাধারণ শেয়ার হোক, লভ্যাংশ অলওয়েজ বের করতে কিসের উপর, সেটা শেয়ারের মূলধনের উপর। তাহলে 2 লক্ষ টাকার আমরা 12% করবো। এখন দেখেন এখন কত হচ্ছে স্যার, 2 লক্ষ টাকা 12% আপনি কেমনি করবো, একদম সহজ স্যার, একদম ভালো করে খেয়াল করতে, একদম সহজ। 2 লক্ষ টাকার, এটা আমাদের সবাইকে জানতে হবে, 2 লক্ষ টাকার 10% আগে করবো। খেয়াল করুন 2 লক্ষ টাকা আগে করবো, 2 লক্ষ টাকার আগে 10% করবো। 2 লক্ষ 10% কত টাকা, 20,000 টাকা। তাইলে এখানে কয় ভাগ বলুন তো, 10 ভাগ। এরপর 1 ভাগ কত টাকা,
1 ভাগ হচ্ছে 2000 টাকা, তাহলে 2 ভাগ কত 4000 টাকা। তাহলে আমার এখানে টোটাল কয় ভাগ খেয়াল করুন, টোটাল 12 ভাগ, তাই না? তাহলে 10 ভাগের মূল্য হচ্ছে 20000 টাকা আর 2 ভাগের মূল্য হচ্ছে কত 4000 টাকা, তাহলে কত হয় টোটাল 24000 টাকা। তাহলে আমার অগ্রাধিকার শেয়ার হোল্ডার কত হাজার টাকা 24000 টাকা, বুঝতে পারছেন? তার মানে এই 1,59,000 থেকে আমাকে কি মাইনাস করতে হবে, 1,59,000 থেকে আমাকে কি করতে হবে বলুন তো, এখান থেকে আমার 24000 টাকা মাইনাস করবো, এই যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি মাইনাস করলে বাকি যেটা থাকবে সেটা সাধারণ শেয়ার হোল্ডার, কথা বুঝতে পারছেন? এরপরে আমি কি করবো দেখেন, আমার টোটাল নাম্বার অফ শেয়ার কত মনে রাখবেন, এই যে 50,000, এই 50 সবাই মনে রাখবেন, এই 50,000 এটা টাকা না, এটা হচ্ছে 50,000টা শেয়ার, শেয়ার মানে কত পিস শেয়ার, কথা বুঝতে পারছেন? এখানে মনে রাখবেন যে 10 টাকা মূল্যে 50,000 শেয়ার, এখানে যে 2 লক্ষ দেখতেছেন এটা হচ্ছে টাকা, অগ্রাধিকার শেয়ার হোল্ডারের মূলধন। কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররা আগে যে 50,000, এটা টাকা না, এটা হচ্ছে 50,000টি শেয়ার, 10 টাকা করে 50,000টি শেয়ার, বুঝতে পারছেন সবাই? তাহলে আমাকে বলুন তো, এখন আমাকে কি বলছে, শেয়ার প্রতি, খুব ইম্পর্টেন্ট স্যার দেখেন, শেয়ার প্রতি সর্বোচ্চ কত টাকা পাবে। তাহলে বলুন তো, আমাদের ঋণপত্রের দাবি পরিশোধ হয়ে গেছে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের দাবি কত 24000 টাকা, সেটাও পরিশোধ হয়ে গেছে। তাহলে কি করতে হবে, এই যে 1 লক্ষ, এটা কোথায়, এই যে 1,59,000 থেকে কত মাইনাস করতে হবে 24000 টাকা মাইনাস করতে হবে। আর থাকে কত বলুন তো, 1,59,000 থেকে 24000 গেলে কত, একটু দ্রুত বলুন তো, 1,59,000 থেকে 24000 যদি চলে যায় আর কত থাকে, কেমনি বের করবেন স্যার? একদম সহজ দেখেন, 59 থেকে আগে 20 বাদ দেন, 59 থেকে 20 গেলে হচ্ছে 49, 39, এরপরে 4 বাদ দেন, আর কত থাকে 39 থেকে 4 গেলে 1,35,000। তাহলে বলুন তো সাধারণ শেয়ার হোল্ডার কত পাবে, সাধারণ শেয়ার হোল্ডাররা 1,35,000 টাকা পাবে, কথা বুঝতে পারছেন? তাহলে এই যে 1,35,000 পুরোটা হচ্ছে কি সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। আমাকে বলছে কি এখন, এটা হচ্ছে পুরোটা, অর্থাৎ 50,000টা শেয়ারের মালিক কত টোটাল কত টাকা পাবে 1,35,000 টাকা। এখন আমাকে বলছে কি টোটাল সর্বোচ্চ লভ্যাংশ, বলছে কি শেয়ার প্রতি কত টাকা পাবে। তাহলে বলুন তো 50,000টি শেয়ার মালিক যদি 1,35,000 টাকা পাবে, তাহলে বলুন তো 50,000 একজন শেয়ার কত পাবে। তাহলে কি করবো আমি 50 দিয়ে ভাগ করবো, এটা বুঝতে পারছেন সবাই? 50 দিয়ে ভাগ করলে 2.7 হয়, 2.70, যেটা উত্তর এখানে নাই। অর্থাৎ এখন মাথায় রাখতে হবে, এই যে এইটার 2 নাম্বারের উত্তর এখানে নাই, এটা ভুল হয়েছে। 2 নাম্বারের উত্তর মনে রাখবেন স্যার, 2 নাম্বারের উত্তর এখানে নাই। তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন করার পরে আপনাকে হচ্ছে কনফিডেন্ট থাকতে হবে। মানে একটা কোয়েশ্চেন যখন করতেছেন এরকম মাঝে মাঝে আপনাদেরকে ভুল প্রশ্ন দিবে, অলরেডি এখানের মধ্যে আরো একটা ভুল আছে, এই 12টা প্রশ্নের মধ্যে 2022-23 সেশনের মধ্যে আর একটা প্রশ্নের মধ্যে ভুল আছে, এখানে উত্তরটা, এখানে উত্তর হবে 2.70, কথা বুঝতে পারছেন? এখন আপনি তার মানে কি আপনি দাগাই দিবেন, মনে রাখবেন এটা এক প্রকার টেস্ট, মানে আপনি ভুল উত্তর দেখাচ্ছেন কিনা। 2.70 এটার উত্তর এখানে নাই। আচ্ছা বলুন তো সবাই বুঝছেন কিনা এটা ম্যাথটা কিভাবে করতে হয়, এটা দ্রুত বলুন তো বুঝছেন কিনা। আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাই একটু রেসপন্স করবেন কাইন্ডলি। দেখেন আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে কি, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এরকম ম্যাথ আরও থাকবে, গত বছরও ছিল, এই বছরও থাকবে। আমাকে নিট মুনাফা থেকে দেখেন মনে রাখবেন, নিট মুনাফা যদি দেওয়া থাকে, আমাদের নর্মালি কোম্পানির ক্ষেত্রে দাবি পরিশোধ করতে ঋণপত্রে, এরপর অগ্রাধিকার শেয়ার, এরপর হচ্ছে কি সাধারণ শেয়ার। মনে রাখবেন ঋণপত্রের যে দাবি এটা অলরেডি পরিশোধ করা হয়ে গেছে, নিট মুনাফা মানে হচ্ছে এটা হয়ে গেছে, মানে এটা ব্যয় ছিল হয়ে গেছে। তাহলে নিট মুনাফার যে টাকাটা, এই টাকার মধ্যে শুধুমাত্র কয়জনের দাবি, এই টাকার মধ্যে শুধুমাত্র হচ্ছে 2 পক্ষের দাবি, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে কি সাধারণ শেয়ার। তো এই 1,59,000 থেকে আমি অগ্রাধিকার শেয়ার হোল্ডার বের করবো, করে মাইনাস করে যে টাকাটা থাকবে ওটা পুরো হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, ক্লিয়ার? সাধারণ শেয়ার হোল্ডারদেরকে টোটাল 1,35,000 টাকা পাবে। তাহলে আমাকে বলছে কি একজন শেয়ার হোল্ডার কত টাকা পাবে, তাহলে আমি কি করবো, এই 1,35,000কে 50,000 শেয়ার দিয়ে ভাগ করলে আমি একজনটা পেয়ে যাবো। বলেন তো পারবো কিনা? আমাকে একটু কাইন্ডলি যারা আছেন সবাই একটু প্রশ্ন করবেন যে পারতেছেন কিনা, বুঝতেছেন না, নাহলে আমি বুঝবো না। আর একটু কাইন্ডলি হচ্ছে সবাই আমাদের ফ্রেন্ডদেরকে হচ্ছে শেয়ার করে দিই, সো ওদের হচ্ছে ক্লাসগুলো সবাই যেন করতে পারে। দেখেন একটা ম্যাথ আমি কতক্ষণ বুঝাইছি খেয়াল করেন, এই ম্যাথটা আমি কতক্ষণ করেছি দেখতে পাচ্ছেন? সবাই বুঝছেন কিনা একটু দ্রুত বলুন তো। এটার উত্তর মনে রাখবেন 2 নাম্বারের উত্তর এখানে নাই, 2 নাম্বারের উত্তর এখানে নাই, একটু আমাকে বলুন তো বুঝছেন কিনা। এরপরে 3 নাম্বার, এই 3 নাম্বারে একটু খেয়াল করি, এই 3 নাম্বারটা মনে রাখবেন স্যার, এই 3 নাম্বারের প্রশ্ন এখানে কি আছে, ভুল আছে, এই 3 নাম্বারের প্রশ্ন কি আছে, ভুল আছে।
একটু আপনারা দেখেন এখানে 3 নম্বরের প্রশ্ন উত্তর হচ্ছে এটাতে একটু ভুল আছে, সো হচ্ছে এটা স্কিপ করতে হবে আমাদেরকে। এরপরে হচ্ছে কি এই যে এটা 4 নাম্বারটা, এটা একটু বলুন তো, এটা তো সবাই পারবেন, এটা হচ্ছে আমরা ছোট দেখতে পড়ে আসছি, এটা একটু কাইন্ডলি বলুন তো 4 নম্বরের প্রশ্ন উত্তর কি হবে? 4 নম্বরের উত্তর কি হবে? 4 নম্বরের উত্তর কি হবে? চার নম্বর উত্তর কি দেবে স্যার বলুন তো? এই যে 4 নম্বর উত্তর, নিচের কোনটি করণিক ভুল নয়? স্যার দেখেন 9 বললে আপনার একটা ভয় আছে, মনে রাখবেন স্যার 9 এর সাথে একটা কি আছে? ভয় আছে। আপনাকে যখন কোনোটি 9 বলবে ওই 9 এর সময় আপনাকে একটু মাথায় রাখতে হবে যে এখানে না কোনো কি আছে? ভুল আছে। কথা বুঝতে পারছেন? কি বলছে স্যার? দেখেন ভুল 2 ধরনের হয়, মনে রাখবেন। ভুল কয় ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে নীতিগত ভুল, কেমন স্যার? একটা হচ্ছে কি, একটা সবাই খেয়াল করে, একটা হচ্ছে নীতিগত ভুল, আর একটা হচ্ছে কি, এটা একটু বলুন তো 4 নাম্বারটা উত্তর কি হবে? সবাই দ্রুত বলুন তো। আর একটা হচ্ছে করণিক ভুল। করণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল, একটা হচ্ছে কি করণিক ভুল। তাহলে দেখেন তো রেওয়া মিলের ভুল কয় ধরনের? 2। একটা হচ্ছে কি নীতিগত ভুল, একটা হচ্ছে কি করণিক ভুল। ক্লিয়ার স্যার? একটু বলুন তো এটা উত্তর কি হবে? 4 নাম্বার উত্তর কি হবে? ভুল 2 একটা হচ্ছে কি নীতিগত ভুল, একটা হচ্ছে করণিক ভুল। দেখেন করণিক ভুল আবার 4 প্রকার, মনে থাকবে স্যার? করণিক ভুল আবার কয় প্রকার বলুন তো? 4 প্রকার। একটা হচ্ছে কি স্যার? দেখেন বেদাখিলার ভুল। কি? বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল, বেদাখিলার ভুল। আরটা হচ্ছে কি লেখার ভুল, লেখার ভুল। তারপর হচ্ছে স্যার পরিপূরক ভুল, পরিপূরক ভুল। এরপরে হচ্ছে স্যার বাদ পড়ার ভুল, বাদ পড়ার ভুল। দেখেন তাহলে বলেন তো ভুল কয় ধরনের হয়? ভুল হচ্ছে আমাদের টোটাল 4, করণিক ভুল কয় ধরনের? 4 ধরনের হয়। কথা বুঝতে পারছেন? দেখেন এই 4টার বাইরে করণিক ভুল হয় না। তাহলে দেখেন তো নিচের কোনটি করণিক ভুল নয় বলছে, তার মানে করণিক ভুল নয় যেটা, এই 4টার বাইরে যেটা উত্তর, এই 4টার বাইরে যে অপশনটা সেটাই হচ্ছে কি আমার এখানকার উত্তর হবে। তাহলে দেখুন তো স্যার পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল, লিখার ভুল, এগুলো সবগুলো কিসের মধ্যে আছে বলুন তো? সবগুলো করণিক ভুলের মধ্যে আছে না? নাই কোনটা? নীতিগত ভুল। নীতিগত ভুল এটা হচ্ছে কি করণিক ভুলের বাইরে। তাহলে উত্তর হবে কোনটা বলুন তো স্যার? উত্তর হবে আমার নীতিগত ভুল। তাহলে উত্তর হবে কোনটা? নীতিগত ভুল। সো উত্তর হবে নীতিগত ভুল। ক্লিয়ার স্যার? মনে থাকবে? আমাদের একটি জাস্ট মাথায় রাখতে হবে কি এখানের মধ্যে হচ্ছে নিচের কোনটি করণিক ভুল নয় বলছে। তাহলে করণিক ভুলের বাইরে যেটা অপশন সেটা হচ্ছে আমাদের উত্তর। করণিক ভুল কয়টা? 4টা। বেদাখিলার ভুল, লিখার ভুল, পরিপূরক ভুল, বাদ পড়ার ভুল। ক্লিয়ার? আমরা একটু সবাই হচ্ছে একটু রেসপন্স করি। ম্যাথগুলো যে করতেছি এগুলো খুবই ইম্পর্টেন্ট স্যার। এগুলো যদি আমরা যদি রেসপন্স না করি, এই যে এই ম্যাথটা কতটা ইম্পর্টেন্ট, আমরা একটু রেসপন্স করি সবাই দ্রুত, যারা ক্লাস করতেছি বুঝতেছি কিনা, অথবা হচ্ছে কোন জিনিসটা প্রবলেম আছে, কোনটা ডিসকাস করলে ভালো হবে। আমি আপনাদেরকে এটা পুরোটা হচ্ছে 2022-23 সেশনের হচ্ছে প্রশ্নটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা। তো যারা আছেন একটু কাইন্ডলি কথা বলেন আমাদের সাথে। কারা কারা দেখছিলাম? দিহাত আমিনুল ইসলাম, ফাহমিদা চৌধুরী, তাসপিয়া আক্তার, তারপর হচ্ছে মেহেদি, তিন্নি দাস। সো কেউ কথা বলতেছে না। কথা যদি না বলে তাহলে কেমনি বুঝবেন বলেন? স্যার দেখেন এখন এখানের মধ্যে 5 নম্বরে কি আছে স্যার? দেখেন এই কোয়েশ্চেনটা আমাদের, দেখেন কোয়েশ্চেনটা আমরা পড়ে আমাদেরকে আগে বুঝে ফেলতে হবে। এই কোয়েশ্চেনটা এটা আমরা হচ্ছে কি বলে ইন্টারে করছি, তাই না? ইন্টারে এটা করছি, একটু খেয়াল করুন। দেখেন কি বলছে, এটি তাহলে এটি বিক্রি থেকে বিক্রয় থেকে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাকে লাভ ক্ষতি বের করতে হবে। ক্লিয়ার? কি বের করতে হবে? লাভ বা ক্ষতি বের করতে হবে। লাভ বা ক্ষতি, কত টাকা লাভ হয়েছে বা কত টাকা ক্ষতি হয়েছে, এটা আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? এখন স্যার দেখেন আমরা জানি লাভ বা ক্ষতি বের করার জন্য আমরা ছোট থেকে পড়ে আসছি, এটা ইন্টারে যারা ভালো ছিল বা ইন্টারের বেসিক যাদের ভালো তারা পারবে। লাভ ক্ষতি বের করার জন্য আমার কি লাগবে বলুন তো? পুস্তক মূল্যের সাথে বিক্রয় মূল্য কম্পেয়ার করতে হবে। দেখেন কি কি বলুন তো? পুস্তক মূল্যের সাথে কি বিক্রয় মূল্য কম্পেয়ার করতে হবে। স্যার দেখেন আমার কি করতে হবে? পুস্তক মূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা করতে হবে।
আর বিক্রয় মূল্য যদি বেশি হয়, পুস্তক মূল্য যদি কম হয়, তাহলে আমার লাভ। তাহলে কি স্যার, বিক্রয় মূল্য যদি বেশি হয়, পুস্তক মূল্য কম হলে কি হবে স্যার বলুন তো, লাভ হয়। এটা এই শর্টকাট স্যার, বা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, বিক্রয় মূল্য যদি বেশি হয়, পুস্তক মূল্য যদি কম হয়, তাহলে আমার লাভ। আর যদি বিক্রয় মূল্য যদি কি হয়, কম হয়, পুস্তক মূল্য যদি বেশি হয়, তাহলে আমার কি হবে, ক্ষতি হবে। সো মাথায় রাখতে হবে কি, লাভ বা ক্ষতি, এই ধরনের মেয়াদে লাভ বা ক্ষতি করার জন্য আমাদের একটাই শর্টকাট, সেটা হচ্ছে কি, আমাকে আগে পুস্তক মূল্যের সাথে বিক্রয় মূল্য তুলনা করতে হবে। স্যার দেখেন, আমার পুরোটা পড়ে দেখেন, এই যে বিক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে স্যার, দেখেন এই 30,000 টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাইলে আমার বের করতে হবে কি বলুন তো, আমার বের করতে হবে কি পুস্তক মূল্য, আমাকে বের করতে হবে কি পুস্তক। এখন কত হচ্ছে, পুস্তক মূল্য কিভাবে বের করে, পুস্তক মূল্য কিভাবে বের করে, পুস্তক মূল্য কিভাবে বের করে, একটু মাথায় রাখতে হবে। দেখেন, পুস্তক মূল্য বের করে হচ্ছে কি, পুস্তক মূল্য সূত্র কি, ক্রয় মূল্য থেকে কি দিতে হয়, পুঞ্জীভূত বোঝা মাইনাস করতে হয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় কি করতে হয়, মাইনাস। দেখেন, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় মাইনাস করতে হয়। তাহলে ক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে 1 লক্ষ টাকা, ক্লিয়ার। আমাকে বের করতে হবে তাহলে এখন কি, পুঞ্জীভূত অবচয়। তাহলে পুঞ্জীভূত অবচয় কিভাবে বের করে, আমরা জানি সবগুলো অবচয় সমষ্টি যোগ করলে পুঞ্জীভূত অবচয় বের হয়ে যাবে, একদম সহজ। স্যার দেখেন, মেশিনটার ক্রয় মূল্য কত, 1 লক্ষ টাকা। যন্ত্র ক্রয় করে, যার আয়ুষ্কাল কয় বছর, 5 বছর। ভগ্নাংশ মূল্য কত, 5,000 টাকা। তাহলে বলুন তো, ভগ্নাংশ মূল্য কত, 5,000 টাকা। আনুমানিক অনুমান করা হয়, সে থেকে এটিকে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়, ক্লিয়ার, অবচয় ধার্য করা হয়। আজ যদি, মানে এই দিনে 30,000 টাকা যদি বিক্রি করা হয়, খুবই ইম্পর্টেন্ট স্যার, দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, যদি বিক্রি করা হয়, তাহলে এই বিক্রি থেকে কত টাকা লাভ বা ক্ষতি আসবে, কথা ক্লিয়ার। তাহলে আমাকে এখন কি করতে হবে, পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। দেখেন কয় বছর, দেখেন 4 বছর পূর্বে, তাহলে আমাকে কি করতে হবে, 4 বছরের পুঞ্জীভূত অবচয় বের করতে হবে। তাহলে 4 বছরের পুঞ্জীভূত অবচয় বের করার জন্য আমার কি লাগবে, প্রথমে 1 বছরের অবচয় লাগবে। 1 বছরের অবচয় কেমনে বের করে, একদম সহজ। এই যে 1 লক্ষ টাকা থেকে, এটা সরলরৈখিক পদ্ধতি বলছে, 1 লক্ষ থেকে আমি স্যার কি করব, ভগ্নাংশগুলো মাইনাস করবো, কত হবে, 95,000 টাকা, ক্লিয়ার স্যার, 95,000 টাকা। এবার 95 থেকে কত, এগুলো কিন্তু মুখে মুখে করতে হবে স্যার সবকিছু। 95,000 কে কত দিয়ে ভাগ করবো, 5 বছর, 5 দিয়ে ভাগ করলে কত হবে, 19,000 টাকা, তাই না স্যার। তাহলে স্যার বলুন তো, 1 বছরের অবচয় কত, 1 বছরের অবচয় হচ্ছে 19,000 টাকা। 4 বছর, এখন আমাকে করতে হবে কি, 4 বছর 4 দিয়ে গুণ করলে কত হবে, 76,000 টাকা। স্যার বুঝতে পারছেন তাইলে। তাহলে স্যার বলুন তো, আমার টোটাল পুঞ্জীভূত অবচয় কত হয়েছে, পুঞ্জীভূত অবচয় কত হয়েছে স্যার বলুন তো, পুঞ্জীভূত অবচয় 76,000 টাকা। তাইলে আমার ক্রয়, এখন পুস্তক মূল্য কিভাবে করব, আমার ক্রয় মূল্য ছিল 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ থেকে 76,000 টাকা মাইনাস করব। 1 লক্ষ টাকা থেকে 76,000 টাকা মাইনাস করলে কত হয়, 24,000 টাকা, ক্লিয়ার, 24,000 টাকা। তাইলে আমার পুস্তক মূল্য কত, 24,000 টাকা। এখন দেখেন, আমরা জানি পুস্তক মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্যও পেয়ে গেছি। তাহলে আমরা এখন দেখেন তো, বিক্রয় মূল্য কত আছে, 30,000 টাকা, আর পুস্তক মূল্য 24,000 টাকা। তো যেহেতু পুস্তক মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বড়, তাহলে তার মানে আমার লাভ হচ্ছে। তাহলে কি হবে, 30,000 টাকা থেকে আমার 24,000 টাকা মাইনাস করলে লাভ হবে কত, 6 লক্ষ টাকা। আশা করছি আমরা বুঝতে পেরেছি। এরপরে স্যার দেখেন 6 নম্বরে কি আছে, এই যে এই জিনিসটা, এটা হচ্ছে কার্যপত্র থেকে আসছে। কোন জায়গা থেকে আসছে বলুন তো, দেখেন এখন এখানের মধ্যে দেখেন, আমরা একটু দেখি, খেয়াল করি। 1 এপ্রিল, দেখেন স্যার একটু খেয়াল করুন স্যার, 1 এপ্রিল পহেলা এপ্রিল 2013 তারিখে 3 বছর, 1 এপ্রিল 2013 তারিখে 3 বছরের জন্য, স্যার খেয়াল করেন, এটা হচ্ছে কার্যপত্র থেকে আসছে। এটা হচ্ছে কোথায়, কার্যপত্র থেকে আসছে। 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়ামের পরিমাণ, স্যার খেয়াল করেন, 36,000 টাকা। তাহলে স্যার দেখেন তো কয় বছর, 3 বছর, 3 বছরের জন্য কত, 36,000 টাকা। এবার দেখেন বীমা খরচ হিসেবে কত, দেখেন স্যার লিপিবদ্ধ, এই যে জিনিসটা ইম্পর্টেন্ট, কি হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে স্যার, দেখেন তো বীমা খরচ হিসেবে কি করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। এবার দেখেন 30 এপ্রিল, তার মানে কি
প্রদান করছে 31 এপ্রিল, 30 এপ্রিল, তার মানে 1 মাস পরে, মানে ওই মাসের শেষের দিকে, 2023 তারিখে এই লেনদেনে হচ্ছে সমন্বয় দাখিলা। তার মানে এটা কোন জায়গা থেকে আসছে স্যার বলুন তো? এটা আসছে কার্যপত্র থেকে স্যার। কোন জায়গা থেকে? কার্যপত্র থেকে। আমরা একটা শর্টকাট টেকনিক জানি, কি জানি? শর্টকাট টেকনিক। শর্টকাট টেকনিকটা কি বলুন তো? কার্যপত্রের ক্ষেত্রে আমি ইন্টারের স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, হচ্ছে দেখেন একটা শর্টকাট। দেখেন উপরে যদি স্যার দেখেন সম্পত্তি আকারে থাকে তাহলে আমি ব্যয়ের জাবেদা মানে খরচের জাবেদা দিব, আর খরচ থাকলে সম্পদের জাবেদা দিব। ক্লিয়ার? এটা একটু বুঝাই বলবো এখন। এরপর উপরে যদি দায়ের জাবেদা থাকে তাহলে আমি আয়ের জাবেদা দিব, আর আয় থাকলে দায়ের জাবেদা, সম্পদ থাকলে খরচের জাবেদা, খরচ থাকলে সম্পদের জাবেদা। কোথায়? উপরে। আয় থাকলে দায়ের জাবেদা, দায় থাকলে আয়ের জাবেদা। তাহলে স্যার খেয়াল করুন এখানের মধ্যে কি আছে। এই দেখেন 1 এপ্রিল 2023 তারিখে বিমা খরচ হিসেবে, তার মানে খরচ হিসেবে লিপিবদ্ধ। তাহলে স্যার কি হবে বলুন তো? খরচ হিসাবে লিপিবদ্ধ। তাহলে এই 36,000 টাকা, এই পুরোটা, এই 36,000 টাকা কি হবে স্যার? পুরোটা সম্পদ হিসেবে, কারণ সম্পদ হবে, কারণ আমার এটা আমি অগ্রিম দিয়ে দিছি। 36,000 পুরোটা অগ্রিম। আমরা জানি খরচ যখন অগ্রিম হয় তখন সেটা কি হয়? সম্পদ হয়। কিন্তু আমি সম্পদ হিসেবে লিপিবদ্ধ না করে কি হিসেবে লিপিবদ্ধ করছি? বিমা খরচ হিসেবে লিপিবদ্ধ করছি। তাহলে বলুন তো স্যার 3 বছর সমান কত মাস? 3 বছর সমান একদম সহজ শর্টকাট কেমনে করবো? 36 মাস। তার মানে স্যার খেয়াল করেন আমি এই যে 36,000 টাকা, এটা 36 মাসের টাকা দিছি। কয় মাসের? 36 মাসের টাকা দিয়ে দিছি। এখন আমি সমন্বয় জাবেদা কি দিব? 2000 এপ্রিলের 30 তারিখ এসে একদম সিম্পল স্যার। উপরে কি দেওয়া আছে? বিমা খরচের জাবেদা। তাহলে আমি জাবেদা দিব সম্পদের। তাহলে বলুন তো স্যার এই 36 মাসের মধ্যে আমার কয় মাস খরচ হয়েছে বলুন তো? কয় মাস খরচ হয়েছে? 36 মাসের মধ্যে কয় মাস খরচ হয়েছে? 36 মাসের মধ্যে হচ্ছে কি আমার 1 মাস খরচ হয়েছে। আরো সম্পদ বাকি আছে কত মাস? 35 মাসের। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখন সম্পদের জাবেদা দেব 35 মাসের। 35 1 মাসের যদি দেখেন আমরা যদি 36 মাসকে যদি ভাগ করি, 3 বছর সমান 36 মাস, তাহলে 36,000কে যদি 36 মাসে ভাগ করি 1 মাসে কত? 1,000 টাকা। তাহলে বলুন তো স্যার কত হাজার টাকা কমছে? 1,000 টাকা কমছে। সেটা খরচে কনভার্ট হয়েছে। আমার সম্পদ এখন কত হাজার টাকা আছে? 35,000 টাকা আছে। তাহলে বলুন তো এখানে খরচ আছে, আমি কিসে জাবেদা দেবো? খরচ আসলে আমি সম্পদের জাবেদা। এখনো 35,000 টাকা কি আছে? সম্পদ। তাহলে আমি কি করবো দেখেন তো? এই যে শর্টকাট, অগ্রিম বিমা হিসাব 35,000 টাকা আর বিমা খরচ হিসাব ক্রেডিট 35,000 টাকা, বাস শেষ। এরপরে দেখেন স্যার এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা সিম্পল মুখস্থ রাখতে। দেখেন বাজেয়াপ্ত, বাজেয়াপ্তকৃত শেয়ার, এটা নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, ইনশাআল্লাহ আমরা ক্লাসে বলবো, অন্য ক্লাসে। দেখেন এটা একটু আমরা তারপরে একটু বলি। বাজেয়াপ্তকৃত শেয়ার পুনঃবিক্রয়ের পর, পুনঃবিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণের হিসাবের জের, শেয়ার বাজেয়াপ্ত হিসাবের জের কোন হিসাবে স্থানান্তর করতে হয়? স্যার এখন আমাকে বুঝতে হবে শেয়ার বাজেয়াপ্তকরণ বা শেয়ার বাজেয়াপ্তকরণ কথাটা মানেটা কি? মানে হচ্ছে দেখেন আপনি একটা কোম্পানির শেয়ার ক্রয় করলেন, সেটা মনে করেন যে কিছু টাকা বাকি রাখলেন বা ডিউ রাখলেন, তো আপনাকে পরিচালক মণ্ডলী বলছে কি, পরিচালক মণ্ডলী বলছে কি আপনার ডিউ অর্থটা একটা নির্দিষ্ট তারিখের মধ্যে কি দিতে? ফেরত দিতে। ঠিক আছে? এখন আপনি যদি ফেরত না দেন তাহলে কি বলুন তো? আপনি ফেরত না দিলে আপনার টাকা, আপনাকে আপনার যে মালিকানাটা তারা কি করবে? রিজেক্ট করবে বা হচ্ছে আমি এটাকে এইভাবে বলি, এই বাজেয়াপ্তকে ব্রেকআপ মনে করবেন। বাজেয়াপ্ত মানে কি স্যার? এটাকে মাথায় রাখতে হবে কি? বাজেয়াপ্ত মানে হচ্ছে ব্রেকআপ, ব্রেক আপ মানে কারোর সাথে ব্রেকআপ করে ফেলা, মানে মন টন খারাপ করে রাগ করে ব্রেকআপ করে ফেলা। আপনার কথা, আপনার শেয়ার হোল্ডার পরিচালক মণ্ডলীর কথা কে শুনে নেয়? শেয়ার মালিক শুনে নেয়। এই জন্য তাকে হচ্ছে তার মালিকানা কি করা? বাতিল করা। এখন তার থেকে আপনি যে অর্থটা পাইছেন এই টাকাটা কি করবেন? অথবা হচ্ছে এখন ওইটাকে এরপরে আপনি কি করবেন দেখেন তো, কোন হিসেবে দেখেন এরপর ওই যে তার শেয়ার হোল্ডারটা এটা কি করতে হবে? তার শেয়ারটা আবার বিক্রি করতে হবে না? শেয়ারটা বিক্রি করলে এটা যে অর্থটা এটা কি করবেন? অথবা তার থেকে যে অর্থটা আগে পেয়েছেন মূলধন বাবদ ওই টাকাটাকে আপনি কি ওইটাকে বাজেয়াপ্ত হিসেবে করতে হবে না? আর বাজেয়াপ্তের আর টাকাটা কত হচ্ছে? বাজেয়াপ্তের টাকাটা মূলধন সঞ্চিতি হিসাবে যাবে। কোন হিসাবে যাবে? মূলধন সঞ্চিতি হিসাবে যাবে। কোন হিসাবে যাবে? তাহলে দেখেন সে এক কথায় এটা মাথায় রাখতে হবে কি, শেয়ার বাজেয়াপ্ত বললে আমার অলওয়েজ কোথায় যাবে? মূলধন সঞ্চিতি হিসাবে যাবে। শেয়ার বাজেয়াপ্ত বললে কোথায় যাবে? মূলধন সঞ্চিতি হিসাবে যাবে। এরপরে স্যার খেয়াল করেন
ঠিক আছে স্যার। এরপরে এক কথায় এখানে শর্টকাট হচ্ছে কি, এটা অনেকবার আসতে দেখা যায় বিভিন্ন ভার্সিটিতে, শেয়ার বাজেয়াপ্তকরণ বললেই সেটা পূর্ণ বিনিয়োগ যেটা, ওটার যে টাকাটা সেটা অলস কোথায় যাবে, মূলধন সঞ্চিতি হিসাবে যাবে। এটা নিয়ে হচ্ছে মোটামুটি অনেক কিছু বললাম, জাস্ট এটা মাথায় রাখবেন, শেয়ার বাজেয়াপ্ত বললে মূলধন সঞ্চিতি হিসাবে যাবে। আর শেয়ার বাজেয়াপ্তকরণ মানে হচ্ছে মালিকানা বাতিল কথা, শেয়ার হোল্ডারদের কি মালিকানা বাতিল করে দেওয়া, সন্দেহবশত হইতে পারে অথবা তারা হচ্ছে প্রতিষ্ঠানের হচ্ছে আইন লঙ্ঘন করছে, এই জন্য শেয়ার বাতিল করে দেওয়া, ওকে, মালিকানা বাতিল করে দেওয়া। এরপরে 8 নম্বরে কি স্যার দেখেন তো, 8 নম্বরে খেয়াল করেন কি বলছে স্যার, দেখেন এই যে জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। স্যার দেখেন, সানফ্লাওয়ার কোম্পানি 2022 সালে এই যে কত, 2022 সালে হচ্ছে 1,86,000 টাকা নিট আয় প্রকাশ করে। ভালো কথা, একটু সবাই খেয়াল করেন, দেখেন ওই সেম ম্যাটটা আবার আসছে স্যার। এটা আমি আপনাকে বলতে পারি, এটা দুই জায়গা থেকে কম্বাইন। এটা মেইনলি হচ্ছে আমরা যে শেয়ার ইস্যু চ্যাপ্টারটা ইন্টার সেকেন্ড ইয়ারে যে শেয়ার ইস্যু চ্যাপ্টারটা পড়েছিলাম, যৌথ কোম্পানির মূলধন শেয়ার ইস্যু, যেটা শেয়ার ইস্যু নামে পরিচিত, বিলিখিত শেয়ার, ইস্যুকৃত শেয়ার, ওই চ্যাপ্টার থেকে মেইনলি এই জিনিসটা আছে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। সানফ্লাওয়ার কোম্পানি 2022 সালে 1,86,000 টাকা নিট আয় প্রকাশ করে। নিট আয় মানে কি স্যার বলুন তো, তাহলে নিট আয়। এবার দেখেন, সাধারণ শেয়ারের উপর 26,000 টাকা লভ্যাংশ, ভালো কথা, তাহলে কত হাজার টাকা, 26,000 টাকা লভ্যাংশ প্রদান করে। কোম্পানি 6% 100 টাকা অভিহিত মূল্যের আরো 10,000 পুঞ্জীভূত অগ্রাধিকার শেয়ার রয়েছে। আচ্ছা, এটা আমাদের দেখার বিষয় না। অগ্রাধিকার শেয়ার উপর 60,000 টাকা লভ্যাংশ প্রদান করেছে। শেয়ার হোল্ডারদের ইকুইটির পরিমাণ দেখেন, খুবই ইম্পর্টেন্ট, এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে। শেয়ার হোল্ডারদের ইকুইটি পরিমাণ 2022 সালে 1 জানুয়ারি তারিখে 12 লক্ষ টাকা, ডিসেম্বরে 2022 সালে 16 লক্ষ টাকা। অর্থাৎ প্রারম্ভিক শেয়ার হোল্ডার ইকুইটি ছিল কত, প্রারম্ভিক ছিল কত, দেখেন জানুয়ারি 1 মানে কি, প্রারম্ভিক ছিল কত, 12 লক্ষ টাকা, আর সমাপনী ছিল 16 লক্ষ টাকা ছিল। 2022 সালে সনে কোম্পানির শেয়ার হোল্ডারদের উপর ইকুইটির উপার্জন হার, মনে রাখবেন এই ইকুইটির উপার্জন হারটার সূত্রটাকে আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে স্যার দেখেন, সেটা হচ্ছে দেখেন, শেয়ার লভ্যাংশ, সাধারণ শেয়ারদের লভ্যাংশ, অগ্রাধিকার কেন কত ছিল, নিট লাভ মাইনাস অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের লভ্যাংশ। এরপরে যেটা হবে সেটাকে কত দিয়ে ভাগ করতে হবে, সেটাকে আমরা হচ্ছে গড় সাধারণ শেয়ার হোল্ডারদের মূলধন দিয়ে ভাগ করব। কেমন, মূলধন দিয়ে ভাগ করব, ভাগ করে 100 দিয়ে গুণ করব, তাহলে আমরা পাবো 100 দিয়ে গুণ করব। ক্লিয়ার স্যার, পারা যাবে? তাহলে কেমন করবো বলুন তো, একদম সহজ, নিট লাভ থেকে, তাহলে আমাদেরকে যে ইকুইটির উপার্জন হার বের করতে গেলে আমরা কি করব, নিট লাভ থেকে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশটা বাদ দিব। নিট লাভ কত হাজার টাকা, আমার নিট লাভ হচ্ছে একদম সহজ, নিট লাভ কত হাজার টাকা, নিট লাভ কত, 1,86,000। 1,86,000 থেকে বলুন তো, 1,86,000 থেকে কত বাদ দিব, সাধারণ শেয়ার অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ কত, সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হচ্ছে 60,000 টাকা। এই যে 60,000 টাকা, এই 60,000 টাকা মাইনাস করবো, 60,000 টাকা মাইনাস করবো। অগ্রাধিকার শেয়ার কত, 1,86,000 মাইনাস কত, মাইনাস যদি 60,000 টাকা করি, কত 60,000 টাকা যদি করি তাহলে কত হবে, 1,26,000। তাহলে আমার সাধারণ শেয়ার হোল্ডারদের কত বলুন তো, এখানে 16 লক্ষ টাকা। অ্যাভারেজ মানে কি, সাধারণ শেয়ার মূলধন মানে কি, মানে হচ্ছে 16 লক্ষ এবং হচ্ছে কি দেখেন তো, এখানে 16 লক্ষ টাকা আর হচ্ছে কি আছে বলুন তো, এখানের মধ্যে হচ্ছে 12 লক্ষ টাকা। 16 আর 12 লক্ষ যোগ করলে কত হবে, 16 আর 12 লক্ষ যোগ করলে হচ্ছে 28 লক্ষ। 28 লক্ষ কত দিয়ে ভাগ করতে হবে, আমাদের গড় বলছে 28 লক্ষ 2 দিয়ে ভাগ করলে কত, 14 লক্ষ। তাহলে কি হবে, এই 14 দিয়ে আমরা ভাগ করব। তাহলে দেখেন স্যার, আমরা এই যে 1,86,000 থেকে যদি 60 দিয়ে মাইনাস করি তাহলে কত হবে, 1,60,000 মাইনাস করলে 1,26,000। 1,26,000কে 14 লক্ষ দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, উত্তর হবে কত, উত্তর হবে 9%। সো হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো মোটামুটি এভাবে সলভ করতে হয়। তো আমরা জানি আমরা হচ্ছে পড়ালেখা পরিবার আপনাদের জন্য হচ্ছে এই যে এই কোর্সটা হচ্ছে লঞ্চ করে অ্যাডমিশন নিয়ে এখানে আমাদের টিচার প্যানেল। সো আমাদের কোর্স ফি অলরেডি বলা হয়েছে, সেটা হচ্ছে 5,000 টাকা থেকে আপনাদের জন্য ডিসকাউন্টেড অফার হচ্ছে কত 2,500 টাকা। সো যারা যারা এনরোল করতে চান আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে এনরোল করে দেওয়া হবে। ওকে, সো হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে আজকের ক্লাসটা এতটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।